জয়নাল সাহেব অপ্রস্তুত চোখে রুনির দিকে তাকালেন। শুরুটাই এরকম, শেষ কিরকম হবে কে জানে। মনোয়ারার মুখ ছুটে গেলে সর্বনাশ। মনোয়ারা বললেন, আমাকে মেয়ের ঘাড়ে ফেলে দিয়ে হোটেলে বসে মৎসব করো? মেয়ে জামাই আমাকে কি চোখে দেখে কোনোদিন খোঁজ নিয়েছ? জয়নাল সাহেব বিড়বিড় করে বললেন, সুরমা তোমার খুবই যত্ন করে, ফরিদ অতি ভালো ছেলে। মনোয়ারা বললেন, বিড়বিড় করে সাপের মন্ত্র কি পড়তেছ? যা বলার পরিষ্কার করে বলো। রুনি তার নানার চোখের দিকে ইশারা করে চুপ করে থাকতে বললেন। জয়নাল সাহেব চুপ করে গেলেন। মনোয়ারা বললেন, খেয়ে না খেয়ে যে আছি এটা কি জানো? দুপুরে পান কিনে খাবো। একটা পানের দাম 50 পয়সা। 50 পয়সার জন্যে জনে জনে হাত পাততে হয়। আমাকে দেখিয়ে দেখিয়ে এরা কেক পেস্ট্রি খায়। একবার জিজ্ঞেসও করেন না আম্মা কি খাবেন? বাড়িতে যখন কেউ কুত্তা পালে তার দিকেও এক টুকরা কেক বাড়ির মালিক ছুঁড়ে দেয়। জয়নাল সাহেবের খুবই লজ্জা লাগছে রুডির সামনে এসব কথা। মেয়েটা কি লজ্জাই না পাচ্ছে। সুরমাও নিশ্চয়ই শুনছে, কিন্তু সে তেমন লজ্জা পাবে না, কারণ মার স্বভাব সে জানে। জয়নাল সাহেব নিচু গলায় বললেন, শান্ত হও, তোমার শরীরটা খারাপ। মনোয়ারা বললেন, আমি শান্ত হব আর তোমরা সবাই অশান্ত থাকবে। হোটেলে যখন থাকো তখন শান্ত থাকো, না অশান্ত থাকো। তোমার কথা বুঝলাম না। আমার কথা কিভাবে বুঝবে? আমার হলো অশান্ত কথা, তুমি বুঝবে শান্ত কথা। শান্ত কথা তোমাকে কে বলে ঠিক করে বলো তো? হোটেলে বাজারে আমার ছেলে আসে নাকি? তোমাকে কেউ কেউ বাধা দেওয়ার কেউ আছে? এইসব হোটেলে কি চলে তা কি আমি জানি না? জয়নাল সাহেব শরমে মরে যাচ্ছেন। বাচ্চা একটা মেয়ে পাশে বসে আছে, না জানি সে কি মনে করছে। মনোয়ারা বললেন, এই যে ইংরেজিওয়ালা, এখন কথা সব মন দিয়ে শোনো। আমি যদি এই বাড়িতেই থাকি তাহলে এই বাথরুমেই পড়ে থাকবো। আমাকে বাথরুম থেকে টেনে তুলতে হলে তুমি তোমার হোটেলে নিয়ে তুলবে, আর নয়তো তোমার গুণধর ছেলেকে বলবে তার বাসায় নিয়ে তুলতে। ছেলে শুনেছি খুবই তালেবর হয়েছে, গাড়ি করে ঘুরে বেড়ায়, মেলা বেতন। জয়নাল সাহেব ক্ষীণ গলায় বললেন, ব্যবস্থা হবে। মনোয়ারা বললেন, ব্যবস্থা যেন আজকেই হয়। তোমার গুণধর ছেলেকে বলবে সে যেন আজই এসে আমাকে এই নরক থেকে উদ্ধার করে। বলবো, অবশ্যই বলবো, সে আসুক। রুনি এসব কথার মাঝখান থেকে উঠে চলে গেল। জয়নাল সাহেব মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলেন, কারণ আল্লাহ পাক মেয়েটাকে উঠে চলে যাওয়ার মতো বুদ্ধি দিয়েছেন। রাত 10টায় শফিক মা এবং বাবাকে তার বাসায় নিয়ে এলো। মনোয়ারের সিটি স্ক্যান করা হয়েছে। ডাক্তার বলেছেন তেমন কোনো সমস্যা হয়নি, একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকলেই হবে। মীরা তার শোবার ঘর শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়েছে, তারা খেতে এসেছে বসার ঘরে। মীরা মেয়েকে নিয়ে মেঝেতে বিছানা পেতেছে, শফিক পা গুটিয়ে শুয়েছে লম্বা সোফায়। সারাদিন মীরার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, শোয়া মাত্রই ঘুম চোখে জড়িয়ে আসছে। শফিক নরম গলায় তাকে ডাকলো। মীরা বলল, কিছু চাও? চা খাবে? শফিক বলল, না। কবিতা শুনবে? মীরা অবাক হয়ে তাকিয়ে আছে। শফিক বলল, এক সময় প্রচুর কবিতা মুখস্থ করেছিলাম, এখন বোধহয় কিছুই মনে নেই। দেখি চেষ্টা করে। করব চেষ্টা। মীরার শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, বলো। মীরার চোখে পানি এসে যাচ্ছে। বিয়ের পর পর রোজ রাতেই শফিক তাকে কবিতা শোনাতো, তখন যে তার কি আনন্দ হতো, কিন্তু এখন অনেক দিন ধরেই এটার হচ্ছিল না। তারপর সবই বন্ধ হয়ে গেছে। আজ কতদিন পর সে কবিতা শোনাতে যাচ্ছে। আহারে কি আনন্দ! No, Mr. Lawrence, it is not like that. I don't mind telling you. I know a thing or two about love, perhaps more than you do. And what I know is that you make it too nice, too beautiful. It is not like that. You know, you fake it. It is really rather dull. মীরা মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে তার টপ টপ করে চোখের পানি পড়ছে শাড়িতে, এই দৃশ্য দেখা যাচ্ছে না।
ঘর পুরোপুরি অন্ধকার বলেই এই অদ্ভুত সুন্দর দৃশ্য শফিকও দেখছে না। মীরার খুব ইচ্ছা করছে শফিকের হাত ধরতে, সে ভরসা পাচ্ছে না। ইদানিং শফিকের মেজাজ খারাপ হচ্ছে। হাত ধরলে হয়তো বলবে আহ্লাদি করবে না, তখন মন খারাপ হবে। মীরা কবিতাটার মানে বুঝতে পেরেছ? না, মানে হচ্ছে ভালোবাসা নিয়ে তোমরা যে এত মাতামাতি করো সেটা ঠিক না। মীরা বলল, তোমার ওই কবি ভালোবাসা কি বুঝতেই পারেনি। তুমি বুঝেছ? হ্যাঁ, বুঝেছি। তাহলে বলো, ভালোবাসা কি? মীরা লাজুক গলায় বলল, ভালোবাসা হচ্ছে মাঝরাতে তোমার হাত ধরে বসে থাকা। কই, হাত তো ধরছো না। মীরা হাত ধরল, আর তখনই শোবার ঘর থেকে ঠকঠক করে শব্দ হতে থাকলো। কেউ যেন ভারী কিছু দিয়ে মেঝেতে বাড়ি দিচ্ছে। মীরা চিন্তিত গলায় বলল, কি হচ্ছে? শফিক বলল, মা তার পুরনো খেলা খেলছেন। তার মানে? বাবা কি বিরক্ত করছেন? বাবা যাতে ঘুমোতে না পারেন সেই ব্যবস্থা হচ্ছে। এরকম কি সারা রাত চলবে? শফিক হাই তুলতে তুলতে বলল, সারা রাতে চলার কথা। এসো ঘুমোবার চেষ্টা করি। শফিক সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। মীরা জেগে রইল। ঠুকঠুক করে শব্দ হয়েই যাচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য থামে, আবার শুরু হয় জোরালো ভাবে। রাত ৩টায় মবিনুর রহমানের ঘুম ভেঙেছে। এই সময়ে প্রায় তার ঘুম ভাঙে, তাকে বাথরুমে যেতে হয়। আজকের ঘুম ভাঙার কারণ ভিন্ন। তিনি দুঃস্বপ্ন দেখেছেন, ভয়াবহ দুঃস্বপ্ন। তিনি তার নিজের বাড়ির বারান্দায় মরে পড়ে আছেন। একটা লম্বা লেজ, হলুদ লেজওয়ালা পাখি ঠুকরে ঠুকরে তার বা চোখ তুলে নিয়েছে। মৃত মানুষের কোনো ব্যথাবোধ থাকে না, থাকার কথা না, অথচ স্বপ্নে তিনি বা চোখে ব্যথা পাচ্ছেন। পাখিটা এক একবার ঠুকুর দিচ্ছে, তিনি ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন। স্বপ্ন দ্রুত বদলায়। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন পাখিটা হলুদ না, এটা আসলে একটা কাক। কাকের ঠোঁটের স্বাভাবিকের তুলনায় বেশি লম্বা। চোখ উঠিয়ে নেওয়ার জন্য যে গর্তটা হয়েছে, কাক সেই গর্তের ঠোঁট ঢুকিয়ে দিচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বা চোখ না থাকলেও তিনি কাকের ঠোঁট দেখতে পাচ্ছেন। মবিনুর রহমান বিছানা থেকে নামলেন, বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলেন, দরজা খুলে বারান্দায় এলেন। বারান্দায় যেখানে তার ডেড বডি পড়েছিল সেই জায়গাটা তার দেখার ইচ্ছা। বারান্দা অন্ধকার, সুইচ বোর্ডটা কোথায় তিনি ঠিক মনে করতে পারলেন না। দেয়াল হাতড়ালেই সুইচ বোর্ড খুঁজে পাওয়া যাবে। তিনি দেয়াল হাতড়াতে শুরু করলেন, আর তখনই মনে হলো বারান্দার শেষ মাথা থেকে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। কে যেন আসছে। রাত ৩টায় বারান্দায় কোনো লোক থাকার কথা না। তিনি বিস্মিত হয়ে বললেন, কে? স্যার, আমি। তুমি কে? স্যার, আমার নাম হরমুজ, আমি নাইট গার্ড। কাছে আসো। নাইট গার্ড তার কাছে কাছে এসে দাঁড়ালো। তার গায়ে খাকি পোশাক, হাতে টর্চ, পায়ে বুট জুতা। তুমি নাইট গার্ড? জি স্যার। তোমার ডিউটি কোথায়? রাত ১২টা থেকে আমার ডিউটি বারান্দায়। এখন কয়টা বাজে? জানি না স্যার। এখন বাজে রাত ৩টা। তুমি তো বারান্দায় ছিলে না। নিচে পেশাব করতে গিয়েছিলাম স্যার। তোমার নাম যেন কি? হরমুজ। হরমুজ, শোনো, তোমাকে এখন বারান্দায় থাকতে হবে না, নিচে থাকো। বাবুর্চিকে ডেকে তুলো, বলো আমি চা খাবো। তিনি বারান্দায় বেতের চেয়ারে বসলেন। এখন আর বারান্দা অন্ধকার না, তিনি খুব পরিষ্কারই দেখতে পাচ্ছেন। তার ডেড বডি যে জায়গায় পড়েছিল সে জায়গাটাও দেখা যাচ্ছে। তবে স্বপ্নের বারান্দার সঙ্গে বাস্তবের বারান্দার কোনো মিল নেই। স্বপ্নের বারান্দায় চুচুড়ো লোহার শিক ঘন ঘন বসানো ছিল, তার বারান্দায় সেরকম কিছুই নেই। তার ঘুম পাচ্ছে, ঠান্ডা বাতাস ছেড়েছে, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো। এই সময়ের নিয়ম, দূরের বৃষ্টি এক সময় এগিয়ে আসে। মৌসুমী হাওয়ার সময় খন্ড খন্ড বৃষ্টি হয় না, দেশ জুড়ে বৃষ্টি হয়। স্যার, চা। টেবিলে রেখে চলে যাও। স্যারের কি শরীর ঠিক আছে? আমার শরীর ঠিক আছে, ঠান্ডা লাগছে, পাতলা একটা চাদর দিয়ে যাও। বারান্দার গার্ড কাজ করে। তার নাম কি? নাম বলেছিল, ভুলে গিয়েছি। স্যার, গার্ডের নাম হরমুজ।
তিনি হরমুজ নাম মনে রাখার চেষ্টা করতে লাগলেন। হরমুজের সঙ্গে মিল রেখে কয়েকটা শব্দ বলতে হবে, তাহলেই তার নাম মাথায় গেঁথে যাবে। হরমুজ, তরমুজ, হরমুজ, তরমুজ, হরমুজ, তরমুজ। বাবুর্চি তার আর মজা আছে। বাবুর্চি তার গায়ে পাতলা চাদর দিয়ে দিয়েছে। খুবই যত্ন করে সে চাদরটা দিয়েছে। তিনি বুঝতে চেষ্টা করছেন এই যত্নটা কতটা সে মন থেকে করছে আর কতটা তার চাকরির অংশ হিসেবে করছে। তোমার নাম তো মনসুর। জি স্যার। এইসব খুঁটিনাটি জিনিস আমার মনে থাকে না, তোমারটা মনে আছে। জি স্যার। স্যার আপনার পা ম্যাসাজ করে দিব? দাও। তার আগে মোবাইল টেলিফোনটা আনতে দেখি, আমার ম্যানেজারকে টেলিফোন করি। মনসুর টেলিফোন এগিয়ে দিল। মবিনুর রহমান টেলিফোন হাতে নিতে নিতে বললেন, তোমার কি মনে হয় এত রাতে টেলিফোন করে তার ঘুম ভাঙালে সে কি রাগ করবে? জি না স্যার। রাগ করবে না কেন? আমি তার অন্নদাতা এ কারণে? জি স্যার। তুমি তো ভালোই মেসেজ করতে পারো, ঘুম এসে যাচ্ছে। জি স্যার। মবিনুর রহমান টেলিফোন হাতে বসে আছেন। বাবুলের ঘুম ভাঙাবেন কিনা এখনো বুঝতে পারছেন না। হয়তো ভাঙাবেন, হয়তো ভাঙাবেন না। সিদ্ধান্ত নেবার সময় এখনো আছে। এখন মনসুরের সঙ্গে কথা বলে আরাম পাচ্ছেন। সে যদিও জি স্যার ছাড়া আর কিছুই বলছেন না, এটা খুব আশ্চর্যের ব্যাপার যে রাতে তার কোমল গলায় জি স্যার শুনতে তার ভালো লাগছে। মনসুর, জি স্যার। মানুষ হিসেবে আমাকে তোমার কেমন মনে হয়? আপনার মতো মানুষ স্যার আমি আমার এই জীবনে দেখিনি। তুমি কি এই কথাটাকে আমাকে খুশি করার জন্য বলছো? জি না স্যার। আমার বড় মেয়েটার চিকিৎসার সব খরচ আপনি দিয়েছিলেন, তারে আপনি ইন্ডিয়াতে পাঠিয়েছিলেন। লাভ তো হয় নাই। তোমার মেয়ে মারা গেছে। জি স্যার। তোমার মেয়েটার নাম যেন কি ছিল? আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না। না বলো না, দেখি আমি মনে করতে পারি কিনা। রুমা, তার নাম রুমা। হয়েছে? জি স্যার। তুমি বলেছিলে তোমার মেয়ের মৃত্যুর পর তার মা পাগল হয়ে গিয়েছিল। এখন তার কি অবস্থা? মনসুর জবাব দিল না। মাথা নিচু করে পা মালিশ করতে লাগলো। মবিনুর রহমান নড়ে চড়ে বসলেন, হালকা গলায় বললেন, আমি একসময় শুনেছিলাম তুমি তোমার পাগল স্ত্রীকে তালাক দিয়ে আবার বিবাহ করেছো। এটা কি সত্যি? জি স্যার। তোমার মেয়ের মৃত্যু শোকে যে মেয়ে পাগল হয়ে গেছে তাকে তুমি তালাক দিয়ে আবার বিয়ে করার, এটা একটা দুষ্ট লক্ষণ। তুমি যে দুষ্ট লোক এটা জানো? মনসুর জবাব দিল না। তার হাত কাঁপতে লাগলো। মবিনুর রহমান ঘুম ঘুম গলায় বলল, আমি অবশ্যই আমার আশেপাশে দুষ্ট লোক রাখতে পছন্দ করি। কেন করি জানো? জি না স্যার। আশেপাশের দুষ্ট লোক দেখতে পেলে আমার মন ভালো থাকে। তখন আমার মনে হয় ওদের তুলনায় আমি তো অনেক ভালো। আমি যদি সাধু সন্ন্যাসীদের সঙ্গে থাকতাম তাহলে নিজেকে অতি তুচ্ছ মনে হতো। মনসুর ঠিক বলছি? জি স্যার। তোমার পরিচিত কেউ আছে যে খুন করেছে? খুনের ব্যাপারটা প্রকাশ হয়নি বলে তার শাস্তিও হয়নি? সেরকম কেউ থাকলে আমি তাকে একটা পার্মানেন্ট চাকরি দিতাম। তাকে সবসময় রাখতাম আমার আশেপাশে। তোমার চেনা জানার মধ্যে কি এরকম কেউ আছে? জি না স্যার। বৃষ্টি শুরু হয়েছে তাই না? জি স্যার। ঠিক আছে, তুমি চলে যাও। আরেক কাপ চা এনে দিয়ে যাবো স্যার? না, আমার ক্যাপটা এনে দাও, মাথায় ঠান্ডা লাগছে। মাথায় ক্যাপ পরায় খুবই আরাম লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। এখন ঘুমিয়ে পড়লে আরামটা চলে যাবে। ঘুমন্ত শরীর আরাম টের পায় না। মুবিনুর রহমান জেগে থাকার চেষ্টা করতে লাগলেন। যখন ঘুম পায় অথচ ঘুমোতে ইচ্ছা করে না, তখন জেগে থাকার জন্য মুবিনুর রহমান তার নিজস্ব পদ্ধতি ব্যবহার করেন। পদ্ধতির নাম পত্রলেখা পদ্ধতি। তিনি মনে মনে চিঠি লেখেন। বেশিরভাগ চিঠি বাবুপুরা এতিমখানায় সুপারিনটেন্ডেন্ট টেন্টনকে, এটা কি এমন ওয়ার্ড আছে, লেখেন আর কি। এ মানুষটা মারা গেছেন, তাকে চিঠি লিখতে তার সমস্যা হয় না। হঠাৎ হঠাৎ তিনি লায়লাকে লেখেন। লায়লাকে চিঠি লেখার সময় তার সামান্য লজ্জা বোধ হয়। লায়লাকে চিঠি লেখার সময় তিনি এমন ভাবে খেয়াল করেন যেন লায়লা তার স্ত্রী। কোনো কারণে সে ছেলে মেয়ে নিয়ে আলাদা বাস করছে। লায়লাকে লেখা চিঠিতে প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে না, প্রয়োজনের চিঠির মতো লেখা হয়। মুবিনুর রহমান
চোখ বন্ধ করে চিঠি শুরু করলেন। লায়লা, আমার ম্যানেজারকে দিয়ে কিছু আম পাঠিয়েছিলাম, পেয়েছো তো? তোমার মেয়ে কি আম পছন্দ করে? তোমার মেয়েকে আমার স্নেহাশিস দিও। তোমার স্কুলের চাকরি কেমন চলছে? শরীরের উপর বেশি চাপ পড়লে চাকরি ছেড়ে দাও, অবসর নাও। আমি যেমন অবসর জীবনযাপন করছি, সেরকম অবসর। কাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। অবসর কিন্তু এক ধরনের কাজ, এবং বেশ জটিল কাজ। আমরা কথাই বলি, নিজের অবসরটা কিভাবে কাটাবো তা নিয়ে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়। প্রতিদিন ঘুম ভাঙার পর চিন্তা করতে হয় আজকের দিনটা কিভাবে কাটাবো। আমার শরীর ভালো যাচ্ছে না, স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে, অনেক কিছুই মনে রাখতে পারি না, কোনো কিছু পুরোপুরি মনে করতে পারি না। ভালো কথা, স্বপ্নের সম্পর্কে তুমি কি কিছু জানো? নিজেকে মৃত স্বপ্নে দেখলে কি হয়? বাবুপুরা এতিমখানায় সুপার মুন্সি ইদ্রিস স্বপ্ন বিষয়ক অনেক কিছু জানতেন। কেন কোনো কিছু স্বপ্ন দেখলেই বলে দিতেন স্বপ্নের অর্থ কি। একবার আমি স্বপ্নে 10-12টা সাপ দেখেছিলাম। আমি একটা ডোবার মতো জায়গায় দাঁড়িয়ে আছি, আমার চারিদিকে সাপ কিলবিল করছে। স্যারকে স্বপ্নের কথা বলতেই তিনি বললেন, তোর বড় কোনো অসুখ বিসুখ হবে। সত্যি সত্যি আমার টাইফয়েড হয়েছিল। তিনি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার লেখা চিঠি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করা ঠিক হবে না। ভালো কথা, তোমাদের ওইদিকে কি বৃষ্টি পড়ছে? এইদিকে ভালো বৃষ্টি হচ্ছে, মনে হয় এবছর বন্যা হবে। তুমি ভালো থেকো, মুবিনুর রহমান। পুনশ্চ মেয়েদের আমার স্নেহ চুম্বন দিও। লায়লাকে লেখা চিঠিতে সামান্য মিথ্যা কথা বলা হলো, এদিকে বৃষ্টি হচ্ছে না, অথচ তিনি লিখেছেন বৃষ্টি হচ্ছে। চিঠি যদি সত্যি সত্যি লেখা হতো তাহলে এই মিথ্যা তিনি ঠিক করতে পারতেন। যে চিঠি মনে মনে লেখা হয় সে চিঠি ঠিক করা যায় না। মনের কোনো লেখাই নষ্ট করা যায় না। মস্তিষ্কের কোনো ইরেজ সিস্টেম নেই। মুবিনুর রহমান সিগারেট ধরালেন। মুন্সি ইদ্রিসকে চিঠি লেখার জন্য তৈরি করা হলেন। এই চিঠি সাবধানে লিখতে হবে, এইখানে ভুলভাল থাকলে চলবে না। সিগারেট টানতে টানতে এই চিঠি লেখা যাবে না, এটা বেয়াদবি হবে। মুবিনুর রহমান আধ খাওয়া চিঠি ফেলে দিলেন, চোখ বন্ধ করলেন। মুন্সি ইদ্রিসকে লেখার সময় চিঠির উপর সংখ্যা লিখতে হয়, 786। এর অর্থ বিসমিল্লাহির রহমানুর রাহিম। সম্বোধন হতে পারে পোশাকে। 571 বড় হুজুর সমীপেশু, আসসালামু আলাইকুম। দ্বিতীয় কোনো লাইন মাথায় আসছে না। এটা কেমন কথা? আর কিছু কিছু মাথায় আসছে না কেন? মুবিনুর রহমান অস্থির বোধ করছেন। একটু আগে শীত লাগছিল, এখন লাগছে না। তার কপাল কি ঘামছে। তিনি চাদরের নিচ থেকে হাত বের করলেন, কপালে রাখলেন। কপাল ঘামছে। তিনি ভীত গলায় ডাকলেন, বাবুল, বাবুল। ম্যানেজার? বাবুর্চি গনি মিয়া বলল, স্যার কিছু লাগবে? বাবুর্চি গনি মিয়াকে তিনি চলে যেতে বলেছিলেন, সে যায়নি, এতক্ষণ পিছনে দাঁড়িয়েছিল। এইটা শাস্তিযোগ্য অপরাধ। মুন্সি ইদ্রিসের সঙ্গে কেউ অপরাধ করলে তার শাস্তি হতো। পশ্চিম দিকে তাকিয়ে কানে ধরে উঠবস করতে হতো। মুন্সি ইদ্রিস বলতেন, আমি কোনো অপরাধ ক্ষমা করি না, ক্ষমা করবেন আল্লাহ পাক, তিনি রহমানুর রহিম। যে যত বড় অপরাধী করুক না কেন ক্ষমা পেয়ে যাবে, কারণ আল্লাহর রহমতের চেয়ে বেশি অপরাধ কেউ করতে পারবে না। গনি মিয়া? জি স্যার। পানি খাবো, পানি আনো। স্যার, এই নিন পানি। এই নিন পানি মানে? তুমি কি পানির গ্লাস আছে হাতে আমার পিছনে দাঁড়িয়েছিলে? জি স্যার। কেন? আমার মনে হচ্ছিল আপনি পানি চাইবেন। মুবিনুর রহমান এক চুমুকে পানির গ্লাস শেষ করে গ্লাস ফেরত দিতে দিতে বললেন, গ্লাস হাতে ঘাপটি মেরে আমার পেছনে দাঁড়িয়ে থাকার কাজটা তুমি আমাকে চমকে দেওয়ার জন্য করেছো। তুমি ভেবেছো আমি চমকে যাব, আমি খুশি হব। আমি চমক পছন্দ করি না। বায়েজিদ বোস্তামি তার মার জন্য পানির গ্লাস হাতে সারা রাত জেগেছিলেন। তুমি বায়েজিদ বোস্তামি না, তুমি বাবুর্চি গনি মিয়া। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনার কাছে ক্ষমা চাই। আমি কাউকে ক্ষমা করি না, ক্ষমার মালিক আল্লাহ পাক। তুমি তোমার ভুলের জন্য
কানে ধরে 10 বার